ইসরায়েলকে পরোক্ষ স্বীকৃতি দেয় আওয়ামী লীগ, দাবি বিএনপির। গাজায় হামলার প্রতিবাদে ছাত্র দলের সমাবেশ। হত্যা চেষ্টা মামলায় তুরিন আফরোজ 4 দিনের রিমান্ডে। রাষ্ট্রদ্রোহের আরও একটি মামলার প্রস্তুতি। জুনের মধ্যে মূল্যস্ফীতি নামবে 8.5% নিচে, পূর্বাভাস IMF-এর। ব্যাংক খাতে সংস্কার নিয়ে সন্তোষ। এপ্রিল শুরু হজ ফ্লাইট। বাড়ি ভাড়া জটিলতায় 10,000 মানুষের যাত্রা অনিশ্চিত, দায়িত্ব নেবে না সরকার। থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। তিনি বলেন, মুসলমানদের জন্য কেবল মায়া কান্না করেছে আওয়ামী লীগ। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে ছাত্রনেতারা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশের বেশ কিছু স্থাপনায় হামলার নিন্দা জানান তারা। সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা যেখানে ফিলিস্তিনের প্রশ্নে এক এবং ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করেছে, সেখানে এই ঢাকায় এ ধরনের একটা ঘটনা ঘটেছে। অপরাপর ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে, এটি দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরম বাধাপূর্ণ হয়েছে। আমাদের ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, আমরা সারা সমস্ত মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হোক। যেখানে ইসরায়েলি পণ্য থাকবে সেখানেই আমরা বয়কট করবো। বন্ধুরা, আমাদের এই ক্ষুদ্র পরিসর থেকে, এই অবস্থান থেকে এই বয়কট ছাড়া আমাদের কি ব্যাপার আছে? বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা, আমরা সমস্ত মুসলমানরা এক হয়েছি। আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। এবারে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র দমনের যে নির্দেশনা ছিল, সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিল, প্রত্যাহার করে দিয়েছিলেন। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে শিগগির বিএনপি বড় কর্মসূচি দেবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 দিনের রিমান্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। রাজধানীতে নিজ বাসা থেকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের আরেকটি মামলা প্রক্রিয়াধীন। আদালতে বিতর্কিত ভূমিকা ছাড়াও জামায়াতের কর্মী সাজিয়ে নিজের মাকে বাড়ি ছাড়া করার মতো গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার চলাকালে 2013 সাল থেকে 2019 সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ। 2017 সালে এনএসআই ও পাসপোর্টের সাবেক মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদুল হকের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ মামলার দায়িত্ব পান তিনি। ওই মামলা চলার মধ্যেই 2018 সালের মে মাসে অব্যাহতি দেওয়া হয় তাকে। অভিযোগ ওঠে, আসামি ওয়াহিদুলের সঙ্গে গোপন বৈঠক করেন তিনি। এছাড়া 2018 সালে নিজের মাকে জামায়াতের রোকন বানিয়ে বাড়ি থেকে বের করে সম্পত্তি দখলের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সে বিভিন্নভাবে এই আন্দোলনের বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট হাসিনার পক্ষে সে কাজ করে। এছাড়াও 5 তারিখের পরে সে নিজকে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে গিয়ে সে জয় বাংলা ব্রিগেড সহ অন্য কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে।
রাজধানীর উত্তরা পশ্চিম থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সবার বক্তব্য শুনে তিনি আসামিকে 4 দিনে একটা মহিলা পুলিশের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং তাকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করার জন্য তিনি 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজত প্রদান করেন। গ্রেপ্তারের সময় তার বাসা থেকে সরকার বিরোধী বিভিন্ন নথি ও ষড়যন্ত্রের তথ্য পেয়েছে বলেও দাবি করেছে পুলিশ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য সরকার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে যাবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশই এই বিচার করতে সক্ষম, এজন্য আইসিসিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মঙ্গলবার ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তাজুল ইসলাম। মাসখানেক আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে চিফ প্রসিকিউটরের উপদেষ্টা টবি ক্যাডম্যান পরামর্শ দিয়েছিলেন জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাতে। এর আগে পরে আরও অনেকেই একই পরামর্শ দিয়েছেন। তবে মঙ্গলবার বিষয়টি পুরোপুরি নাকচ করে দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে আইসিসি থেকে কারিগরি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বাংলাদেশ এই বিচার করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং ইচ্ছুক, বাংলাদেশের সেই সামর্থ্য আছে। সুতরাং ঘটনা বাংলাদেশে ঘটেছে, আসামিরা এই বাংলাদেশেই বাস করে বা বাংলাদেশের আশেপাশেই আছে, সাক্ষীরা এখানকার। সুতরাং এই বিচার বাংলাদেশের কোর্টে হবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। মামলাগুলো বিচারের জন্য আইসিসিতে প্রেরণ করা হবে না, এটাই এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এদিকে ঢাকায় সংঘটিত নানা অপরাধের সাথে ঢাকার বাইরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাও এগুচ্ছে সমান তালে। চট্টগ্রামে 9 জনকে হত্যার ঘটনায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। সরাসরি গুলি করা এক যুবলীগ নেতাকে পাঠানো হয়েছে কারাগারে। চট্টগ্রামের মামলায় 359 জন আহতের খবর আমরা পেয়েছি, 9 জন 459 জনের আহতের খবর পেয়েছি, 9 জন শহীদের তথ্য পাওয়া গেছে। আসামি যে কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার বাইরেও অনেক আসামির তথ্যাদি পাওয়া যাচ্ছে। আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন। এদিন প্রসিকিউশন আরও জানিয়েছে, আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার চূড়ান্ত প্রতিবেদন 2-1 দিনের মধ্যেই প্রসিকিউশনের কাছে পৌঁছাবে। এরপর ট্রাইব্যুনালে এই মামলার ফরমাল চার্জ দাখিল করা হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি 8.5% নিচে নেমে আসার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মঙ্গলবার সংস্থার প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপে সন্তোষ জানিয়েছে IMF। ফলে ঋণের পরবর্তী কিস্তি পাওয়ার ব্যাপারে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। গেল বছর ডিসেম্বর থেকে কমতে শুরু করে মূল্যস্ফীতির হার। 2 অঙ্কের ঘরে থাকা মূল্যস্ফীতি গত মার্চ মাসে নেমে আসে 9.35%। আন্তর্জাতিক দাতা সংস্থা IMF বলছে, কয়েক মাসের মধ্যেই তা 8.5 ভাগের নিচে নেমে আসবে। IMF-এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে নানা শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনা করতে ঢাকা অবস্থান করছেন 13 সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈঠকে দেশের মূল্যস্ফীতি নিয়ে এই আশা প্রকাশ করেন তারা। এখন পর্যন্ত নেয়া সব পদক্ষেপে সংস্থাটি সন্তুষ্ট বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। তারাও হিসাব করেছে যে ইনফ্লেশন তো কমছে, যেটা ডবল ডিজিটে ছিল সেটা বাই জুন 8-এর ঘরে চলে আসবে। অতএব এখন তো পলিসি রেটে হাত দেওয়া যায়, কিন্তু 8-এর ঘরে নামিয়ে আনাটা বাংলাদেশ ব্যাংকের জন্য স্যাটিসফ্যাক্টরি লেভেল না। বাংলাদেশ ব্যাংক আরও নিচে নামাতে চাচ্ছে। ব্যাংকিং খাতে নিয়ে নানা সংস্কার উদ্যোগেও সন্তোষ জানিয়েছে IMF। ফলে ঋণের চতুর্থ কিস্তি পেতে বাংলাদেশ ব্যাংক আশাবাদী। ট্যাক্স জিডিপি রেশিওর কথা বলেছে, যেটা তাদের যে এক্সপেক্টেড যে টার্গেটটা ছিল সেটা আমরা অ্যাচিভ করতে পারিনি, এই ব্যাপারে তারা কনসার্ন। বাংলাদেশ ব্যাংক যে বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম ব্যাংকিং নিয়ে শুরু করেছে, এই ব্যাপারে তারা খুব সাধুবাদ জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক জানায়, তারল্য সংকটে থাকা 11টি ব্যাংকের মধ্যে 6টির অবস্থার উন্নতি হয়েছে। এসব ব্যাংকে আর তারল্য সহায়তার প্রয়োজন নেই, তবে 5টি ব্যাংক এখনও দুর্বল অবস্থায় রয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আগামী 29 এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, তবে এজেন্সি বাড়ি ভাড়া না মেটানোয় প্রায় 10,500 হজযাত্রীকে নিয়ে বিপাকে ধর্ম মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন কথা জানান। বলেন, অনিয়মে জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে মামলা করবে সরকার। এবছর সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন করেছেন মোট 87,100 জন। হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে 29 এপ্রিল। সৌদি সরকারের নির্দেশনা অনুসারে 18 এপ্রিলের মধ্যে হজযাত্রীদের ভিসা কার্যক্রম শেষ করতে হবে। তবে কয়েক দফা সময় বাড়ানোর পরও সৌদিতে বাড়ি ভাড়া ও পরিবহন খরচ জমা দেয়নি 9টি হজ এজেন্সি। এ কারণে অনিশ্চয়তায় 10,487 জনের হজযাত্রা। হজযাত্রীদের প্রতি কতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমে 10,487 জন হজযাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। এর আগে বাড়ি ভাড়ার চুক্তি না করায় 21টি হজ এজেন্সিকে শোকজ করে ধর্ম মন্ত্রণালয়। পরে 12টি এজেন্সি চুক্তি করেছে। হজ এজেন্সিগুলোর অনিয়মের দায় সরকার নেবে না বললেন উপদেষ্টা। একজন হজযাত্রীও যদি হজ করতে না পারেন, সেই দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। কোনো এজেন্সির অবহেলা ও দায়িত্বহীনতাকে ধর্ম মন্ত্রণালয় বরদাস্ত করবে না। ধর্ম উপদেষ্টা জানান, এবার সরকারিভাবে বিনা খরচে কোনো ব্যক্তিকে হজে নিচ্ছে না সরকার। কোনো মন্ত্রণালয় থেকে আমরা নিচ্ছি না। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরেন্দ্র মোদীর কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন প্রফেসর ইউনূস, তবে এ নিয়ে চূড়ান্ত কিছু হয়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। দুপুরে মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, দুদেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকা উচিত। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, তিস্তা ইস্যুতে ভারত ও চীন দুদেশের সঙ্গেই সহযোগিতা সম্ভব, কোনোটিতেই বাধা নেই। প্রধান উপদেষ্টার চীন ও থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ব্যাংককে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক ফলপ্রসূ হয়েছে। ভারতের শীর্ষ পর্যায় থেকে স্পষ্ট করা হয়েছে, তারা বাংলাদেশের কোনো দলের সঙ্গে সম্পর্ক বিবেচনা করে না। প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গে ভারতের আগ্রহকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছে ঢাকা। নির্বাচন নিয়ে কথাবার্তা প্রায় যে কোনোখানেই যখন কথাবার্তা হয় তারা বলেন, এমনকি যেসব দেশে হয়তো গণতান্ত্রিক চর্চা নেই তারাও জানতে চান। অস্বস্তি তৈরি করা যায় সেটা তো দুই পক্ষকেই পরিহার করে চলতে হবে, এটাই কথা। ইউনূস মোদি বৈঠকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি উঠেছে বলেও জানান তিনি। দেখুন, বিষয়টি উত্থাপিত হয়েছে, কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি। আমি এটুকুই বলবো, এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক। এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন কোম্পানিকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ নিয়ে কোনো সমস্যা নেই। ওপেন থাকা যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে। ভারত ভিসা শিথিল না করলে বাংলাদেশিরা অন্য দেশ খুঁজে নেবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। আর ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কর্মসূচির নামে লুটপাটকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তিনি। বাংলাদেশের যারা ভালো দেখতে চায় না তারা এই কাজটা করেছে। কারণ আপনি সময়টি মিলিয়ে দেখুন যে ঠিক যখন আমরা একটা সামিট করছি ইনভেস্টমেন্টের, ঠিক এই সময়ে ঘটনাটি ঘটছে। এটা খুবই দুঃখজনক। লুটপাট প্রোটেস্টের অংশ হতে পারে। উপদেষ্টা জানান, এই মাসে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া মার্কিন প্রশাসনের 2 কর্মকর্তাও আসছেন। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1,80,000 রোহিঙ্গাকে নিজ ভূমিতে ফেরত পাঠাতে জাতিসংঘের মধ্যস্থতায় আরাকান আর্মির সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এদিকে ইসরায়েল বিরোধী বিক্ষোভের নামে লুটপাটের সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে। গেল 4 এপ্রিল ব্যাংককে শেষ হয়েছে বিমস্টেক সম্মেলন। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের বৈঠক হয়। 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার উদ্যোগকে দেশের জন্য সাফল্য বলেই মনে করছে অন্তর্বর্তী সরকার।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের মাতৃভূমি এখন আরাকান বিদ্রোহীদের দখলে, তাই তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে আরাকান বিদ্রোহীদের সাথে আলোচনা করছে সরকার। আরাকানে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের সেখানে ফেরত পাঠানো কঠিন হবে। এই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সঙ্গে আরাকানের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ওতপ্রোতভাবে জড়িত। একটা শান্তিময় পরিবেশ না হলে পরে আপনি যুদ্ধের ভেতরে কাউকে ঠেলে দিতে পারেন। আমরা সবসময় বলছি ভলান্টারি রিপ্যাট্রিয়েশন, ইচ্ছাপূর্বক, আমরা কাউকে ঠেলে দেব না। ইসরায়েল বিরোধী বিক্ষোভের নামে সিলেট সহ বিভিন্ন জেলায় ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অরাজকতারও সমালোচনা করেন তিনি। গাজাতে ইসরায়েলের কর্মকাণ্ডের সারা বিশ্বব্যাপী ক্ষুব্ধ এবং বাংলাদেশে তার প্রতিক্রিয়া খুব স্বাভাবিক। কিন্তু আমার কাছে সবচাইতে বেদনাদায়ক যেটা মনে হয় যে আমাদের ঘাড়ের উপর একটা গাজা বসে আছে, রোহিঙ্গা, তার সেইটা নিয়ে কারো মিটিং মিছিল নাই, সেইটা নিয়ে আলাপ আলোচনা নাই, আছে হচ্ছে এগুলো নিয়ে রাস্তায় নামা, লুটপাট করা। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ ও ভারতের মাটিতে বসে দেশবিরোধী মন্তব্য থামানোর বিষয়ে মোদী সরকারের কাছে দাবি জানানো হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি। এবং সেই ভিত্তিতেই আমরা দুটো রাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নেব। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেকনাফের নাফ নদীতে মাছ ধরার দুটি ট্রলার সহ 11 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। দুপুরে তাদের জিম্মি করা হয় বলে জানান স্থানীয় ট্রলার মালিক সমিতির নেতারা। এসব জেলে সেন্ট মার্টিনের কাছাকাছি বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে যান। এ সময় আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে দুটি ট্রলার সহ সব জেলেকে জিম্মি করে। এছাড়া আরও 3টি মাছ ধরার নৌকা নিখোঁজ রয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের ফেরত আনার চেষ্টা চলছে। গত 15ই মার্চ আরাকান আর্মির কাছ থেকে 26 জেলেকে ছাড়িয়ে নিয়ে আসেন বিজিবি। বিভিন্ন সময়ে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল। বান্দরবানের নাইখংছড়ি সীমান্তের মিয়ানমার অংশে আবারও মাইন বিস্ফোরণ হয়েছে। এতে তৈয়ব নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সকালে জারুলিয়া ছড়ি সীমান্তে শূন্য রেখায় মিয়ানমারের অভ্যন্তরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত তৈয়ব নাইখংছড়ির কম্বোনিয়া এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, বাংলাদেশি পণ্য পাচারের জন্য সীমান্ত পার হয়ে মিয়ানমারে যান তৈয়ব। গরুসহ অন্যান্য পণ্য নিয়ে ফেরার সময় পুঁতে রাখা মাইনের বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন তৈয়ব। তাকে উদ্ধার করে নাইখংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। কয়েকদিন পরই বাংলা নতুন বছর 1432 প্রস্তুতি। এবার স্বৈরাচারের প্রতীকী ভাস্কর্য ছাড়াও থাকছে 5টি মোটিভ। আয়োজকরা জানিয়েছেন, বাঙালি সংস্কৃতির সাথে বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্য একাত্মতায় উদযাপিত হবে অন্তর্ভুক্তিমূলক শোভাযাত্রা। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান স্লোগানে প্রস্তুত হচ্ছে চারুকলা। এবার বর্ষবরণের শোভাযাত্রার জন্য 5টি মোটিভ প্রস্তুত করা হয়েছে। সেগুলো হচ্ছে ফ্যাসিবাদের প্রতীক জাতীয় মাছ ইলিশ, সাহসের প্রতীক বাঘ, শান্তির পায়রা ও ঐতিহ্যবাহী বাহন পালকি। বাংলাদেশে যেন আর কখনো স্বৈরাচার সৃষ্টি হতে না পারে, ফ্যাসিস্ট সৃষ্টি না হতে পারে, যার কারণে আমাদের শিল্পী সমাজ আমরা সচেতন, আমরা সবসময় সচেতন থাকব, আমরা ন্যায়ের পক্ষে থাকব বলেই আমরা এই মোটিভটাকে উপস্থাপন করব। এবারের আয়োজনে প্রথমবারের মতো থাকছে পটচিত্র। গাজীর পট, বনবিবি, বেহুলা লক্ষিন্দর, মোগল আমল ও জুলাই বিপ্লব নিয়ে 100 ফুট দীর্ঘ পটচিত্র তৈরি হচ্ছে। বাংলা নববর্ষ যে আকবরের আমল থেকে শুরু হয়েছেন, আকবরের একটা সিরিজ থাকবে, এইভাবেই হচ্ছে আমি সেটা হচ্ছে 20 ফিট করে 100 ফিটের একটা সিরিজ, এটা হচ্ছে র্যালিতে যাব। আর র্যালির যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে দর্শক, শিল্পবস্তু আর মঞ্চ, এই মিলে কিন্তু এই আমাদের স্থাপন শিল্পগুলো হয়। বর্ষবরণের শোভাযাত্রায় থাকবে বড় আকারের রাজারানীর অন্তত 4টি মুখোশ। এছাড়াও বাঘ, পেঁচা, পাখি, ফুলসহ শতাধিক বর্ণিল মুখোশ। তো এবারে আমাদের থিম হচ্ছে গাজীর পট, এবং আমরা এটার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমাদের যে ঐতিহ্য, সাংস্কৃতিক বাঙালির যে ঐতিহ্য, সেটাকে তুলে ধরতে চাই। এক একজনের হচ্ছে কালার চুজ এক এক রকম, তো সবাই তাদের নিজের প্রতিচ্ছবি দেয়। এখানে আমরা কখনোই কাউকে বাধা দেই না। ভিন্ন আঙ্গিকে হবে এবারের বর্ষবরণের শোভাযাত্রা। বাঙালি সংস্কৃতির সাথে দেশের সব জাতির অন্তর্ভুক্তিমূলক ঐতিহ্যের মিলন ঘটবে শোভাযাত্রায়। অন্ধকার থেকে একটা আলোর দিকে যাওয়া এবং একটা ঐক্যের একটা বিষয় আছে, মানে বৃহত্তর জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা, আবেগ, ভালোবাসা, এই সমস্ত বিবেচনাগুলো আমরা অনেক বেশি এবার করছি।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, চারুকলার প্রাঙ্গণে বর্ষবিদায় ও বরণে 3 দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পয়লা বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ইসরায়েল বিরোধী প্রতিবাদের সময় সোমবার দেশে বিভিন্ন জায়গায় লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সংস্কৃতি উপদেষ্টা জানান, নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা থাকবে কিনা তা 10 তারিখ চূড়ান্ত করা হবে। এক সপ্তাহের কম সময় পর বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ 1432 বঙ্গাব্দকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে চলছে প্রস্তুতি। মঙ্গলবার সচিবালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, বৈশাখ ও চৈত্র সংক্রান্তির নিরাপত্তা বিষয়ে কঠোর নজরদারি রয়েছে সরকারের। নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নাই। মানুষকে আপনারা আশ্বস্ত করবেন, এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের ঘটনায় পুরো বিশ্বের মতো সোমবার বাংলাদেশেও হয়েছে প্রতিবাদ কর্মসূচি। ইসরায়েলের পণ্য বর্জনকে কেন্দ্র করে সারা দেশে লুটপাটের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হচ্ছে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে ঘটনাটা ঘটছে ওটা ঘটনা উচিত হয় নাই। আমরা এই পর্যন্ত কিন্তু 49 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে যারা এটার সাথে জড়িত। ওই দিনও যেন ঘটনাটা না ঘটে আমরা চেয়েছি, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকব। এদিকে সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছেন, নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা থাকবে কিনা সেই সিদ্ধান্ত 10 এপ্রিল নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমি আপনাকে বলেছি যে নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করছেন, করে 10 তারিখে জানাবেন। এবারের বৈশাখী উৎসবে বাঙালি ছাড়াও 26 জাতিগোষ্ঠী অংশ নিচ্ছে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে বাঙালি ছাড়া। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।